হোমওয়ার্কে দেওয়া প্রশ্নটির উত্তর সবসময় থিটা প্রাইম মুভিং ফ্রেম থেকে দেখা অ্যাঙ্গেল রডটি এক্স প্রাইম অ্যাক্সিসের সঙ্গে যেটি তৈরি করবে থিটা প্রাইম অলওয়েজ গ্রেটার দেন থিটা। ভি পজিটিভ কিংবা নেগেটিভ যাই হোক, ওটি কিন্তু উত্তর হবে। যদি সেটি না এসে থাকে কিংবা প্রশ্নটি যদি করতেই না পারো, সলিউশনটি তোমাদের সামনে তুলে ধরছি। আমাদের প্রশ্নটা আরেকবার পড়ে নেওয়া উচিত। প্রশ্নে বলা রয়েছে, in an inertial frame S, a stationary rod makes an angle theta with the x-axis. x-axis এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করছে একটি স্টেশনারি রড এস ফ্রেম থেকে অবজার্ভ করলে সেটি পাচ্ছি। Another inertial frame S prime moves with a velocity v with respect to S along x prime axis. An observer from S prime থেকে যদি অবজার্ভ করা হয়, সেক্ষেত্রে এক্স প্রাইম অ্যাক্সিসের সঙ্গে রডটি কিন্তু থিটা প্রাইম অ্যাঙ্গেল তৈরি করছে। এখন চেয়েছে যে অপশনগুলি সেগুলির মধ্যে কোনটি ঠিক। ধরে নাও যে ভেলোসিটিতে এস প্রাইম মুভ করছে, অর্থাৎ ভেলোসিটি অফ দ্য এস প্রাইম ফ্রেম উইথ রেসপেক্ট টু এস, সেটি কেবলমাত্র ভি। এটির কারণে যে লরেন্স ফ্যাক্টর আসবে সেটি ইফেক্ট করবে এক্স অ্যাক্সিস বরাবরই লেন্থের। লেন্থ এখানে সাম অ্যাঙ্গেল করা রয়েছে, সেই কারণে লেন্থের যে এক্স কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টটি সংকুচিত হবে যদি তার রেসপেক্টে এই এস প্রাইম ফ্রেমটি কেবলমাত্র এক্স অ্যাক্সিসের অ্যালংয়েই মুভ করে। এবং প্রশ্নে সেটিই বলা রয়েছে, কমন এক্স প্রাইম অ্যাক্সিস বরাবর মুভমেন্ট রয়েছে, তাই এই যে কম্পোনেন্ট এল এর এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট সেটি চেঞ্জ হবে। এখন দেখে নেওয়া যাক যে লেন্থ এল যদি ধরে নেওয়া হয় রডটির, সেটির এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট ও ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কি হবে? এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট হবে এল কস থিটা এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট হবে এল সাইন থিটা। এবং এই সাইন থিটা কিন্তু অপরিবর্তনশীল, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো মুভমেন্ট না থাকায় যে অবজারভার দেখবে ওই রডটিকে, তাই ওয়াই অ্যাক্সিসের যে লেন্থ সেটি কিন্তু কোনোভাবে পরিবর্তন হচ্ছে না। কিন্তু এক্স অ্যাক্সিসের যে লেন্থ সেটি কিভাবে চেঞ্জ হবে? এই লেন্থটি কিভাবে রিলেটেড, আমরা যদি এই এল লেন্থকে এস প্রাইম ফ্রেম থেকে দেখি, তো এস প্রাইম ফ্রেমে এক্স এর প্রাইমের সাথে যে কম্পোনেন্ট তৈরি করবে এল, সেটি কিভাবে পাবো আমরা? সেটি পাবো এক্স প্রাইম অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট সেটি ইকুয়ালস টু এল কস থিটা প্রাইম। এখন এই এল কস থিটা প্রাইম ও এল কস থিটা কিভাবে রিলেটেড? লেন্থ কন্ট্রাকশনের যে ফর্মুলা, অর্থাৎ আমরা জানি এল জিরো, অর্থাৎ স্টেশনারি লেন্থ বা অ্যাকচুয়াল লেন্থ ইজ রিলেটেড বাই গামা টাইমস, অ্যাকচুয়াল লেন্থ কিন্তু সব থেকে বড় হবে, সেই কারণে অ্যাকচুয়াল লেন্থের সঙ্গে যদি আমরা গামা ডিভাইড করি, সেটি কিন্তু আমাদের ইমপ্রপার লেন্থ দেয়। সো এল ইমপ্রপার লেন্থ ইকুয়ালস টু প্রপার লেন্থ ডিভাইড বাই লরেন্স ফ্যাক্টর। সেই কারণে এক্ষেত্রে যেহেতু স্টেশনারি অবজারভার এস এবং স্টেশনারি রড এল, অর্থাৎ যে ফ্রেম থেকে আমরা দেখছি রডটি স্থির, সেই লেন্থটিকে আমাদের অ্যাকচুয়াল লেন্থ ধরতে হবে। এক্ষেত্রে এল কস থিটা ইজ অ্যাকচুয়াল লেন্থ। এল কস থিটাকে আমরা অবজার্ভ করছি একটি ফ্রেম থেকে, যে ফ্রেমে কিন্তু রডটি স্থির রয়েছে, তাই এল কস থিটা ডিভাইডেড বাই গামা, এটি কিন্তু আমাদের এল কস থিটা প্রাইম। এইভাবে রিলেটেড যে অ্যাঙ্গেল থিটা ও থিটা প্রাইম, এর থেকে কি আমরা বলতে পারি যে থিটা বড় নাকি থিটা প্রাইম বড়? হ্যাঁ, খুব সহজেই বলতে পারি যদি আমরা গামাকে উল্টো দিকে নিয়ে যাই। অর্থাৎ আমরা যদি বলি এল তো ক্যান্সেল আউট হয়ে যাবে উভয় দিক থেকে। উভয় ক্ষেত্রে কেন এল? এখানেও এল, ওখানেও এল, কারণ আমরা এল এর কম্পোনেন্টের কথা বলছি এবং সেই কম্পোনেন্টটি কিন্তু থিটার সঙ্গে ভ্যারি করবে, সেই কারণে আমাদের এলই দিতে হয়েছে।
এরপর এই ইকুয়েশনটি থেকে আমরা বলতে পারি যে cos থিটা ইকুয়ালস টু cos থিটা প্রাইম টাইমস গামা। এখন এই থিটার মধ্যে রিলেশন তৈরি করতে গেলে আমাদের কিন্তু ট্যান থিটার একটি টার্ম আনতে হবে, কারণ ট্যান থিটাই কিন্তু যদি ছোট হয় সেক্ষেত্রে ট্যান থিটা ইকুয়ালস টু থিটা হয়। সেই কারণে কস থিটা নিলে চলবে না, আমরা উভয় দিকে জাস্ট ডিভাইড করে দেবো এর সাইন থিটা দিয়ে, অর্থাৎ কস থিটা বাই সাইন থিটা, এদিকেও সাইন থিটা প্রাইম। সো সাইন বাই কস ইজ ট্যান, সো এটি উল্টো রয়েছে, সো 1 বাই ট্যান থিটা ইকুয়ালস টু আমরা পেলাম গামা টাইমস 1 বাই টেন থিটা প্রাইম। এটির থেকে আমরা বলতে পারি এই ইকুয়েশনটি থেকে যে টেন থিটা ইন্টু গামা ইকুয়ালস টু টেন থিটা প্রাইম। অর্থাৎ দেখো আমাদের কিন্তু গামার সাহায্য নিতে হচ্ছে, গামা কিন্তু সব সময় একের থেকে বড়। গামা লরেন্স ফ্যাক্টর 1 ডিভাইড বাই আন্ডার রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই টার্মটিতে ভি স্কোয়ার নেওয়া রয়েছে বলে ভি পজিটিভ কিংবা নেগেটিভ যাই হোক, গামা অলওয়েজ গ্রেটার দেন 1। ভি যদি একের থেকে বড় হয় বা পয়েন্ট সামথিংও হয় সেক্ষেত্রে কিন্তু গামা অলওয়েজ গ্রেটার দেন 1। তাই এই বাঁদিকের টার্মটিকে সাম মাল্টিপ্লাই করে আমরা ওই লেফট হ্যান্ড সাইডের টার্মটি পাচ্ছি। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারছি যে টেন থিটা প্রাইম ইজ গ্রেটার দেন টেন থিটা, কারণ গামা মাল্টিপ্লাই করার পর আমাদের এই টেন থিটার সঙ্গে গামা মাল্টিপ্লাই করার পর আমাদের সেটিকে টেন থিটা প্রাইমের সঙ্গে ইকুয়েট করতে পারছি। অর্থাৎ সাম কোয়ান্টিটি ধরে নাও ডান দিকে রয়েছিল 2 এবং বাঁ দিকে ছিল 1 টাইমস 2। সো এক্ষেত্রে ডান দিকের টার্মটি বড় বলেই না আমাদের 2 এর সাহায্য নিতে হচ্ছিল। সো 2 টাইমস 1 যখন করছিলাম তখন 2 পেতেছিলাম। সো এই 2টি ছিল কিন্তু গামা লরেন্স ফ্যাক্টর। সো এই 1 এবং 2 এর মধ্যে যদি কম্পেয়ার করি, অর্থাৎ গামাকে এখন মুছে দিয়েছি, সো এক্ষেত্রে দেখো 2 কিন্তু গ্রেটার দেন 1। সেই কারণে থিটা প্রাইম ইজ গ্রেটার দেন থিটা, এবং স্মল থিটার জন্য সাইন থিটা নিয়ারলি ইকুয়ালস টু থিটা এবং কস থিটা ইকুয়ালস টু 1 হয়। সো এই সাইন থিটা যদি থিটার ইকুয়াল হয়, এটি যদি থিটার ইকুয়াল হয় এবং কস থিটা যদি 1 হয়, সেক্ষেত্রে ট্যান থিটার ভ্যালু কিন্তু থিটা হয়ে যায়। সো থিটা ইজ লেস দেন থিটা প্রাইম, তার মানে থিটা প্রাইম অলওয়েজ গ্রেটার দেন থিটা, কারণ আমরা দেখলাম ভি পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক লরেন্স ফ্যাক্টর সবসময় গ্রেটার দেন 1। তাই অপশন সি theta prime greater than theta if v is negative and theta prime greater than theta if v is positive. Option C is our correct option. এরপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। প্রশ্নটি পড়ে শোনাই। Light takes 4 hours to cover the distance from Sun to Neptune. সূর্য থেকে নেপচুনে যেতে, এটি নেপচুন এটি সূর্য, 4 ঘন্টা সময় লাগে আলোর। সো এটি আলো যাচ্ছে 4 ঘন্টা সময়ে। If you travel in a spaceship at a speed 0.99 that of c is the speed of light in vacuum, the time in minutes required to cover the same distance measured with a clock on the spaceship will be approximately. আমরা যদি আলোর গতির, এটি স্পেসশিপ ধরে নাও, এটি যদি আলোর গতির 0.999 টাইমস সি হয়, অর্থাৎ আলোর গতির 0.99 টাইমস, আলোর গতির থেকে কম, এই গতি নিয়ে যদি স্পেসশিপটি সূর্য থেকে নেপচুনে যেতে চায়, সেক্ষেত্রে এই স্পেসশিপে থাকা একটি ঘড়ি, স্পেসশিপে থাকা ঘড়িতে কত সময় লাগবে ডিস্টেন্সটি কভার করতে। তো আমরা যদি সূর্য এবং নেপচুনকে স্টেশনারি ধরে নিই, আমরা বাইরে চলে এলাম এই সিস্টেম থেকে, এবং বলছি যে এই ডিস্টেন্সটি যেহেতু 4 ঘন্টা সময় নিচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স ইকুয়ালস টু ডি ইকুয়ালস টু
4 hour times the velocity, in this case c, কারণ আলোর গতি সবসময় যে কোনো ফ্রেম থেকেই কনস্ট্যান্ট c থাকে। সো আমরা বাইরে চলে এলাম, কিন্তু ডিস্টেন্স তো ওই ভেলোসিটি ইনটু সময়, ওটিই সব সময়। তাই যে রেস্ট ডিস্টেন্স সেটি এটি যদি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের স্পেসশিপ থেকে দেখলে পর এই ডিস্টেন্সটি কিন্তু গামা টাইমস ছোট হবে। এক্ষেত্রে গামা নির্ণয় করা যাক। গামা আর কিছুই না, 1 ডিভাইড বাই আন্ডার রুট 1 মাইনাস ভি স্কোয়ার। এটির যখন স্কোয়ার নেব তখন 0.999, হ্যাঁ না এটি 0.99 রয়েছে, জাস্ট দুটো নাইন। এটির যখন আমরা স্কোয়ার নিয়ে এই ক্যালকুলেশনটি করব, লরেন্স ফ্যাক্টরের ক্যালকুলেশন, সেটি কত আসে সেটি পুট করছি। সো 0.99 স্কোয়ার 0.9801, সেটিকে আমরা একের থেকে বিয়োগ করব। সো 1 ডিভাইডেড বাই এই পুরো টার্মটি আসছে, নিচের টার্মটি আসছে আন্ডার রুট 0.0199। এই ক্যালকুলেশনটি করে আমরা গামা পেয়ে যাব 7.0888। তারপরের টার্মটি 1205। এই ভ্যালু দিয়ে যদি ডিভাইড করি এখানে, অর্থাৎ ইমপ্রপার যে ডিস্টেন্স সূর্য থেকে নেপচুন ডি, সেটি কিন্তু প্রপার ডিস্টেন্স ডিভাইড বাই গামা। কারণ ডিস্টেন্সটিকে ছোট দেখবে যখন একটি গতিশীল ফ্রেম থেকে ডিস্টেন্স মেজার করা হবে, কিন্তু ওই গতিশীল ফ্রেমে থাকা ঘড়িটি কিন্তু আবার অ্যাকচুয়াল বা প্রপার টাইমেই মেজার করবে। অর্থাৎ আমরা সময় মেজারমেন্টের সময় কিন্তু কোনো লরেন্স ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব না ওই সময়ের সাথে। অর্থাৎ জাস্ট সময় ইকুয়ালস টু বলবো যে টাইম টেকেন বাই দ্য স্পেসশিপ টু কভার দ্য ডিস্টেন্স ডি। কারণ ডি ডিস্টেন্স দেখবে, ডি জিরো ডিস্টেন্স দেখবে না স্পেসশিপটি। স্পেসশিপটির দেখা ডিস্টেন্স হবে ডি, সেটি হবে সময় সমান ডিস্টেন্স ডিভাইডেড বাই ভেলোসিটি। সো ডিস্টেন্স রয়েছে এটি, অর্থাৎ 4। যদি এটিকে আমরা মিনিটে কনভার্ট করি, মিনিট না করে সেকেন্ডে করলে ভালো হয়, কারণ আলোর গতি মিটার পার সেকেন্ডে জানা আমাদের। তো 4 টাইমস 60 টাইমস 60, একবার 60 দিয়ে মাল্টিপ্লাই করে ঘন্টা থেকে মিনিটে করলাম, মিনিট থেকে আবার সেকেন্ডে করে নিয়েছি। এবং আলোর গতি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সো এই তৃতীয় সেকেন্ডের বাকি সব কিছু সেকেন্ডে একই ইউনিটে চলে এসেছে। এরপর নিচে গামা দিয়ে ডিভাইড করতে হবে। গামা হচ্ছে পয়েন্ট, এই টার্মটি গামা। সো 7.08, 7 এসেছিল দেখি, হ্যাঁ 7 এসেছিল। 7.08881205 মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স ডিভাইডেড বাই, যখন আমরা করব স্পিড, হ্যাঁ কারণ s ইকুয়ালস টু ভিটি, সময় নির্ণয় করতে গেলে t ইকুয়ালস টু s ডিভাইড বাই ভি। এটিকে যখন আমরা ডিভাইড করব কি দিয়ে, ভেলোসিটি দিয়ে, ভি হচ্ছে 0.99 টাইমস সি, 0.99 টাইমস সি। এটি করলে কি আসবে, এর থেকে 1, যখন অপরে যাবে অর্থাৎ 0.99 সি, এটি কিন্তু এখানেই মাল্টিপ্লাই হয়ে যাবে 0.99 টাইমস সি। এই সি এর সঙ্গে এই 3 × 10⁸ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এবং এরপর যদি জাস্ট ক্যালকুলেশন করা হয়, 0.99 এর সঙ্গে এটি মাল্টিপ্লাই করলে পর, 0.99 এর সঙ্গে এটি মাল্টিপ্লাই করলে পর আমাদের আসছে এই পুরো টার্মটি, অর্থাৎ 7.01792393। এবং অপরের এই ক্যালকুলেশনটি করলে আমরা পাই 4 × 60 × 60, জাস্ট দিস, ডিভাইডেড বাই এই টার্মটি 7.01792,392।
এটাতে আমাদের সেকেন্ড আসে, অর্থাৎ এটি আসেছিল আমাদের 14400। এই ডিভাইড যদি করা হয়, এই ভাগটি যদি করা হয়, তার থেকে আমাদের যে রেজাল্ট আসে সময়ের, সেটি কিন্তু সেকেন্ডে আসছে 25 this second 0.88। এটি থেকে মিনিটে করতে হবে, কারণ অ্যান্সার চেয়েছে মিনিটে। সো এটিকে জাস্ট 60 দিয়ে ডিভাইড করলে আমাদের মিনিটে অ্যান্সার চলে আসে। এটিকে মিনিটে কনভার্ট করলে পর এটি আসছে সেকেন্ডে। তো সেকেন্ডকে যদি আমরা মিনিটে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে 60 দিয়ে ভাগ করতে হয়। 60 দিয়ে ভাগ করলে এটি 34 মিনিট আসছে, 34.19। সো 34 যে অপশনে রয়েছে সেটি কিন্তু কারেক্ট অ্যান্সার। 34 কিন্তু এ অপশনে দেখো 34 রয়েছে, 34। সো এই অপশনটি কারেক্ট অ্যান্সার। প্রশ্নটিতে কিছুই ছিল না, জাস্ট স্পেসশিপ থেকে যে লেন্থ মেজার হবে সান এবং নেপচুনের মধ্যে, সেটি জাস্ট সংকুচিত হবে বা কন্ট্রাক্ট হয়ে যাবে, লেন্থ কন্ট্রাকশনের ব্যাপারটি লাগবে। এবং স্পেসশিপেই যেহেতু মেজার করছি ডিস্টেন্স ডিভাইড বাই ভেলোসিটি, মানে সময় মেজার করছি স্পেসশিপের ঘড়ি থেকে, তাই ওই ঘড়ি থেকে কিন্তু অ্যাকচুয়াল বা প্রপার টাইমই মেজার হবে। তাই কোনো গামা দিয়ে এখানে ডিভাইড বা মাল্টিপ্লাই করতে হচ্ছে না, এবং রেজাল্ট আসছে 34 মিনিট। এরপর আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলা রয়েছে, মিওনস আর এলিমেন্টারি পার্টিকেলস produced in the upper atmosphere, they have a lifetime of 2.2 microsecond. সো এই সময়টি কিন্তু মেজার করা হয়েছে নিয়নের রেসপেক্টে। হ্যাঁ, কারণ যখন আপার অ্যাটমসফিয়ারে নিয়ন তৈরি হচ্ছে এবং বলছে লাইফ টাইম অফ নিয়ন, এটি নিয়নের সিম্বল, সেই সময়টি কিন্তু মেজার করা হয়েছে উইথ রেসপেক্ট টু নিয়ন। মানে নিয়ন নিজের যে ডিকে হওয়ার সময় সেটি বলছে 2.2 মাইক্রোসেকেন্ড। যেহেতু কিছু বলা নেই, সো এই সময়টি কিন্তু রেস্ট ফ্রেম থেকেই মেজার হয়েছে, এটি কিন্তু প্রপার টাইম ডিকে হওয়ার। এরপর কনসিডার মিওনস উইচ আর ট্রাভেলিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস টু দ্য আর্থ সারফেস। এটি যদি পৃথিবীর সারফেস হয়, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড নিয়ন ট্রাভেল করছে, এটি আর্থ। এরপর স্পিড বলা রয়েছে মিয়নগুলির ভার্টিক্যালি আসা 0.998 অফ সি। এই যে ভেলোসিটি অফ দ্য মিয়ন উইথ রেসপেক্ট টু হোয়াট, উইথ রেসপেক্ট টু মিয়ন, কিছু বলা নেই, তার মানে মিয়নের রেসপেক্টে ভেলোসিটি বলছে 0.998 অফ সি। সি হচ্ছে স্পিড অফ লাইট। ফর অ্যান অবজারভার অন আর্থ, এই পৃথিবীতে থাকা একজন অবজারভার, পৃথিবীতে যে অবজার্ভ করবে পৃথিবী থেকে নিয়নগুলিকে, সে দেখবে যে হাইট অফ দ্য অ্যাটমসফিয়ার অ্যাবভ দ্য সারফেস অফ আর্থ ইজ 10.4 কিলোমিটার। অর্থাৎ এই যে আপার অ্যাটমসফিয়ার ও পৃথিবীর যে সারফেস, অবজারভার ও অ্যাটমসফিয়ারের মধ্যে যে ডিস্টেন্স, সেটিকে বলা রয়েছে পৃথিবীতে থাকা একজন অবজারভারের রেসপেক্টে। সো ডিস্টেন্স অফ দ্য atmosphere to earth with respect to earth, এটি বলা রয়েছে 10.4 কিলোমিটার। 10.4 কিলোমিটার। ভেলোসিটি কিন্তু মিটার পার সেকেন্ডে রয়েছে, এটি কিলোমিটারে রয়েছে। which of the following statements are true? the muons can never reach the earth surface, ক্যালকুলেশন করলেই পাবো পৌঁছাতে পারবে কি পারবে না। the মানে এই যে ডিকে হওয়ার টাইম, তার আগেই যদি এই গতি দ্বারা অতটা দূরত্ব সম্ভব হয়ে যায়, মানে যে এতটা ডিস্টেন্স কভার করতে এই ভেলোসিটি নিয়ে যদি মিয়নের সময় এই ডিকে হওয়ার টাইমের থেকে কম হয়, তাহলে মিয়নগুলি ডিকে হওয়ার আগে কিন্তু পৃথিবীর সারফেসে পৌঁছে যাবে এবং অবজারভার সেটি অবজার্ভ করে নেবে। আর যদি ডিকে হওয়ার টাইমের থেকে বেশি সময় লাগে এই ডিস্টেন্সটি কভার করতে, 10.4 কিলোমিটার ডিস্টেন্স, এই ভেলোসিটি 0.998 ভেলোসিটি নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আগেই ডিকে হয়ে যাবে। অর্থাৎ এখানেই ধরো ডিকে হয়ে গেল, মানে পৃথিবীর সারফেসে বা অবজারভারের চোখে পৌঁছাবে না। সেটি কিন্তু ক্যালকুলেশন করলেই বুঝতে পারবো পৌঁছাবে কি পৌঁছাবে না। সেকেন্ড অপশনে বলছে দ্য অ্যাপারেন্ট থিকনেস অফ দ্য আর্থ অ্যাটমসফিয়ার ইন নিয়ন্স ফ্রেম অফ রেফারেন্স ইজ 0.96 কিলোমিটার। আমরা এটি দেখলাম ডিস্টেন্স হচ্ছে উইথ রেসপেক্ট টু আর্থ ফ্রেম। এরপর অপশনে কি দেওয়া রয়েছে যে অ্যাপারেন্ট ডিস্টেন্স অ্যাটমসফিয়ার অ্যান্ড আর্থ, এটি যখন আমরা মিয়নের রেসপেক্টে দেখব, সেটি বলা রয়েছে
0.96 কিলোমিটার, 0.96 কিলোমিটার। দেখে নেওয়া যাক এই অপশনটি কারেক্ট কিনা। এই অপশনটি খুব সহজে চেক করতে পারি, কারণ আমরা লেন্থ কন্ট্রাকশনের যে ফর্মুলা সেটি ইউজ করলেই পেয়ে যাব। যদি ভি এটি হয়, এটির জন্য যে লরেন্জ ফ্যাক্টর গামা ক্যালকুলেট করি 1 ডিভাইড বাই আন্ডার রুট ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, সেখানে সি স্কোয়ার কেটে যাবে এবং জাস্ট আমাদের 0.998 এর স্কোয়ার নিয়ে সেটিকে 1 দিয়ে বিয়োগ করে 1 ডিভাইড বাই সেই টার্মটির আন্ডার রুট নিলেই হয়ে যাবে। তো দেখা যাক 0.998 টাইমস 0.998, এটি আসছে 0.996 একটু টার্ম আসছে। সো আন্ডার রুটে আমাদের যে টার্ম সেটি আসছে 0.03996। সো আন্ডার রুট যদি নেওয়া হয় এবং সেটিকে ডিভাইড করা হয়, মানে 1 বাই সেটি করা হয়, সেটি থেকে গামার যে টার্ম সেটি আমরা পেয়ে যাই 0.00396। এটি দিয়ে আমাদের 15.819299 সো অ্যারাউন্ড 15 কাছাকাছি লরেন্জ ফ্যাক্টরের ভ্যালু। তো এই 15 দিয়ে যদি আমরা এই ডিস্টেন্সটিকে ভাগ করি, সেটি কিন্তু হবে নিয়নের রেসপেক্ট দেখা ডিস্টেন্স। অর্থাৎ এই যে এই অপশনটি বলা রয়েছে সেটি ঠিক কি না সেটি দেখতে গেলে আমাদের জাস্ট এই ডি অ্যাটমসফিয়ার টু আর্থ উইথ রেসপেক্ট টু আর্থ মানে বা অবজারভার, সেটিকে কিন্তু ডিভাইড করতে হবে গামা দিয়ে, এবং সেটি ডিভাইড করলে কত পাবো 10.4 কিলোমিটার ডিভাইড বাই 15 পয়েন্ট, ওই যে টার্মটি গামার ভ্যালু ওটি। সো 81 দিয়ে দিচ্ছি জাস্ট দুটি টার্ম নিয়ে, মানে ডেসিমেলের পর। সো 10 ডিভাইডেড বাই 10.4 নিয়ে নিই, ডিভাইডেড বাই 15.8 যখন করছি তখন অ্যারাউন্ড দিস গিভস 0.658। সো 0.658 কিলোমিটার কিন্তু অ্যাপারেন্ট ডিস্টেন্স হবে। মিয়নের রেসপেক্টে দেখা যে ডিস্টেন্স অ্যাটমসফিয়ার টু আর্থ সারফেস সেটি নট 0.96 কিলোমিটার, দ্যাট ইজ 0.65 কিলোমিটার। সো অপশন বি ইজ ইনকারেক্ট, অপশন বি কিন্তু ভুল। এরপরে থার্ড অপশনে বলছে লাইফ টাইম অফ মিয়ন ইন আর্থ ফ্রেম অফ রেফারেন্স ইজ 34.8 মাইক্রোসেকেন্ড। মিয়নের রেসপেক্টে লাইফ টাইম মিয়নের 2.2 মাইক্রোসেকেন্ড। এরপর যদি আমরা পৃথিবীর রেসপেক্টে দেখি, মানে যে অবজারভার স্থির তার রেসপেক্টে যখন একটি গতিশীল বস্তু যায় তার সময় কিন্তু একটু ধীরে ধীরে কাটে, অর্থাৎ ডিকে হওয়ার টাইমও কিন্তু 2.2 মাইক্রোসেকেন্ডের থেকে বেশি হবে যদি আমরা পৃথিবীর রেসপেক্টে দেখি। অর্থাৎ যে গতিশীল নিয়ন তার রেসপেক্টে ডিকে হওয়ার টাইম 2.2 মাইক্রোসেকেন্ড, কিন্তু একজন স্থির অবজারভার তার রেসপেক্টে যে নিয়নটি মুভ করছে সে কিন্তু বলবে নিয়নটি কিন্তু 2.2 মাইক্রোসেকেন্ডে ডিকে হবে না, তার থেকে বেশি সময়ে ডিকে হবে। এটি কিন্তু টাইম ডাইলেশনের ফেনোমেনা। সো এই টাইম ডাইলেশনের ইফেক্টটি দেখতে হলে জাস্ট টিউ মিউ মিউ, মানে আমাদের যদি জানতে হয় ডিকে টাইম অফ মিউ উইথ রেসপেক্ট টু আর্থ, সেটি কি হবে, এটি হবে জাস্ট গামা টাইমস ডিকে টাইম অফ নিয়ন উইথ রেসপেক্ট টু নিয়ন। সো গামার ভ্যালু আমাদের জানা 50.81 এই টার্মটি, ইন্টু সেটিকে যদি আমরা 2.2 দিয়ে মাল্টিপ্লাই করি, সেটি কিন্তু আমাদের রিকোয়ার্ড থার্ড অপশনে যা বলা রয়েছে সেটি। অপশনে বলা রয়েছে যে এই টার্মটি 34.8 মাইক্রোসেকেন্ড। দেখে নেওয়া যাক এটি 34.8 মাইক্রোসেকেন্ড হচ্ছে কিনা। তো জাস্ট যদি মাল্টিপ্লাই করা হয় 15 দিয়ে 2.2 মাইক্রোসেকেন্ড, কত পাই আমরা দেখে নিই। 15.8 টার্মটি 819299 টাইমস 2.2 মাইক্রোসেকেন্ড, 2.2। এটি হ্যাঁ আমাদের দিচ্ছে অ্যারাউন্ড 34 পয়েন্ট, মানে যদি করা হচ্ছে এই ক্যালকুলেশনটি জাস্ট টি এর ভ্যালু তো জানা 2.2 মাইক্রোসেকেন্ড, গামার ভ্যালুও জানা 15.8, এই দুটি গুণ করলে পর আমাদের যে অ্যান্সার আসছে সেটি আসছে 34.8024। সো 2 ডেসিমেল পর্যন্ত এটি কিন্তু অ্যান্সার মাইক্রোসেকেন্ড। সো আমাদের থার্ড অপশন সি ইজ কারেক্ট।
এরপর আমরা বাকি যে অপশন সেগুলি চেক করব না, কারণ এখানে একটি অপশন কারেক্ট হওয়ার কথা বলা হয়েছে। সো ফার্স্ট অপশনটিও কিন্তু ভুল, থার্ড অপশন ইজ কারেক্ট। এরপর তুমি ফার্স্ট অপশনটি ভুল প্রমাণ করতেই পারো, কারণ আমাদের সময় জানা হয়ে গেছে মিওনের রেসপেক্টে, মানে পৃথিবীর অবজারভারের রেসপেক্টে মিওনের ডিকে হওয়ার টাইম, এবং পৃথিবীর রেসপেক্টে ডিস্টেন্সও জানা রয়েছে, পৃথিবীর রেসপেক্টে ভেলোসিটি অফ মিওনও জানা রয়েছে। সো জাস্ট টাইম নির্ণয়ের জন্য ডিস্টেন্স ডিভাইড বাই এই ভেলোসিটি করলে পর তুমি দেখবে যে এই 13.4 মাইক্রোসেকেন্ডের থেকে কিন্তু বেশি আসবে সময়টি। হ্যাঁ, মিওন ডিকে হবে পৃথিবীর অবজারভারের রেসপেক্টে 34.8 মাইক্রোসেকেন্ড পর, কিন্তু এই পৃথিবীর অবজারভার দেখবে মিওন কিন্তু 34.8 মাইক্রোসেকেন্ডের আগেই পৃথিবীর সারফেসে পৌঁছে যাবে। তাই অপশন এটিও কিন্তু ভুল হয়ে যাবে। এরপর আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলছে রড R1 হ্যাজ এ রেস্ট লেন্থ 1 মিটার অ্যান্ড রড R2 হ্যাজ এ রেস্ট লেন্থ অফ 2 মিটার। দুটি রডের কথা বলা রয়েছে, R1 R2। R1 যে রড, তার লেন্থ অফ R1 যদি আমরা R1 এর রেসপেক্টে মেজার করি সেটিকে রেস্ট লেন্থ বলবো। সো কমা দিয়ে যদি R1 লিখি, এ লেন্থ অফ R1 উইথ রেসপেক্ট টু R1, এটি বলা রয়েছে 1 মিটার। এবং অপর একটি রড R2 রড, এবং বলা রয়েছে লেন্থ অফ R2 উইথ রেসপেক্ট টু R2 2 মিটার। এরপর R1 and R2 are moving with respect to the laboratory frame with velocities positive vi and negative vi. R1 পজিটিভ vi নিয়ে এদিকে মুভ করছে, সো ভি ভেলোসিটি আই ক্যাপ বরাবর, সো এটি ভি উইথ রেসপেক্ট টু ল্যাব, এটি যদি ল্যাব হয় ল্যাবের রেসপেক্টে মুভ করছে। এইগুলি কিন্তু রেস্ট লেন্থ। যখন ল্যাবের রেসপেক্টে মুভ করবে, R2 মুভ করবে অপোজিট দিকে, সো এটি হয়ে যাবে ভি। নেগেটিভ সাইন দিচ্ছি না কারণ ছবিতে দেখিয়ে দিচ্ছি সেটি উল্টো দিকে। এরপর বলছে ইফ R2 হ্যাজ এ লেন্থ অফ 1 মিটার, এই মুভিং অবস্থাতে যখন রড দুটি মুভ করছে সেই অবস্থাতে আমাদের কাছে একটি ইনফরমেশন রয়েছে যে লেন্থ অফ R2 1 মিটার, সেটি হচ্ছে 1 মিটার। যদি আমরা দেখি সেটি R1 থেকে, সো R1, এটি R1 এর পরিবর্তে ল্যাবের রেসপেক্টও বলতে পারতো। এখানে বলা রয়েছে লেন্থ অফ R2, যদি আমরা R1 ফ্রেম থেকে দেখি সেটি 1 মিটার। চেয়েছে আমাদের কাছে ভি বাই সি কি, ভি বাই সি এর ভ্যালু কত সেটি আমাদের কাছে জানতে চেয়েছে, এটি প্রশ্ন। তো R1 ও R2 রড একে অপরের সাথে রিলেটিভ মোশনে রয়েছে। সেই সময় যদি আমরা মেজার করি R2 এর লেন্থ ফ্রম R1, সেটি কিভাবে পাবো? আমাদের জানতে হবে রিলেটিভ ভেলোসিটি। প্রথমে রিলেটিভ ভেলোসিটি থেকে লরেন্স ফ্যাক্টর দিয়ে এই অ্যাকচুয়াল লেন্থকে ডিভাইড করলে আমরা কিন্তু এই ভ্যালু 1 মিটার পেয়ে যাব, এটি 1 মিটার। সো 1 মিটারকে ইকুয়েট করতে হবে এদের মধ্যে যে রিলেটিভ ভেলোসিটি, সেই ভেলোসিটি থেকে পাওয়া লরেন্স ফ্যাক্টর দিয়ে।